আজ আমরা পড়ব লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পটি। এটি তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। প্রথমে আমরা লিও টলস্টয় সম্পর্কে জানব। লিও টলস্টয় রুশ সাহিত্যের একজন বিখ্যাত লেখক। 1828 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর রাশিয়ার টুলা প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বহু ভাষাবিদ ছিলেন। নিজের চেষ্টায় তিনি গ্রিক, আরবি, লাতিন, ইংরাজি প্রভৃতি ভাষায় দক্ষতা অর্জন করেন। তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হল ওয়ার অ্যান্ড পিস। তার আত্মজীবনীমূলক প্রথম উপন্যাস হল চাইল্ডহুড। তার বিখ্যাত গ্রন্থ হল দ্য কসাকস কনফেশনস ইত্যাদি। তিনি 1910 খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন। লিও টলস্টয়ের ইলিয়াস গল্পটি 1885 খ্রিস্টাব্দে রচিত। গল্পটি টলস্টয়ের 23 টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয়। এটি মনীন্দ্র দত্ত বাংলায় অনুবাদ করেন। এবার আমরা গল্পটির কিছুটা অংশ পড়ব, তারপর সেই অংশ আমরা বুঝে পরের অংশ পড়ব। এভাবে পুরো গল্পটি বোঝার চেষ্টা করব। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। সে তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। গল্পের প্রথমেই আমরা উফা প্রদেশের কথা জানতে পারছি। তাহলে উফা কি? উফা হলো পশ্চিম রাশিয়ার এই প্রদেশটি বাস্কোতস্তান প্রজাতন্ত্রের রাজধানী। বেলোয়া এবং উফা নদীর সংযমস্থলে অবস্থিত। প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থানের জন্য এই প্রদেশটি প্রতিরক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্ব রয়েছে। এই উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। এবার বাস্কির কি বলতো? বাস্কির হলো তুর্কিদের একটি জনগোষ্ঠী। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে উরাল পর্বতমালার 2 পাশের এলাকায় এই জনগোষ্ঠীরা বসতি স্থাপন করে। এখানে রুশ দেশীয় লোকের সংখ্যা বেশি হওয়ায় এই এলাকা রুশ সাম্রাজ্যের অধীনে চলে যায় 1552 খ্রিস্টাব্দে। এরা মুসলিম সম্প্রদায়ভুক্ত লোক। ঘোড়া, ভেড়া, গরু, মোষ প্রভৃতি গবাদি পশু থেকে দুধ, কুমিজ, চামড়া, মাংস প্রভৃতি বিক্রি করাই এদের প্রধান জীবিকা। গল্পটি থেকে আমরা জানলাম ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মা মারা যায়, তখন সে ধনীও নয় আবার দরিদ্রও নয়, অর্থাৎ সে তখন মধ্যবিত্ত। 7টি ঘটকি অর্থাৎ স্ত্রী ঘোড়া, 2টো গরু আর 20টা ভেড়া, এই ছিল তার সম্পত্তি। ইলিয়াস এবং তার স্ত্রী কঠোর পরিশ্রম করে তাদের অবস্থার উন্নতি ঘটায়। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানিরা দুধ, দই, কুমিজ, মাখন আর পনির তৈরি করে। মোট কথা ইলিয়াসের তখন খুব বলবোলাও। পাশের সকলেই তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। তাহলে এই অংশটি থেকে আমরা জানলাম 35 বছর পরিশ্রম করার পর তাদের 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া হলো। তাই তারা ভাড়াটে মজুর রাখলো,
তারা এই পশুদের দেখাশোনা করত। আর মজুরানিরা দুধ দোয়া, কুমিষ, মাখন, পনির তৈরি করার কাজ করত। মজুরানি হলো মহিলা শ্রমিক। কুমিষ কি জানো? কুমিষ হলো ঘটকির দুধ দিয়ে তৈরি এক ধরনের পানীয়। ইলিয়াসের বোলবোলাম মানে প্রভাব প্রতিপত্তি। তার প্রভাব প্রতিপত্তি দেখে তখন সকলেই হিংসা করতে শুরু করলো। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যে যখনই আসুক, কুমিষ, চা, শরবত আর মাংস সবসময়ই হাজির। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। বহু দূরবর্তী স্থান থেকে অতিথিরা ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসতো। তাদের সকলেই সেখানে আহার এবং পানীয় গ্রহণ করত। ইলিয়াস সকলকে আহার এবং পানীয় দিয়ে স্বাগত জানাতো। কী কী আহার্য দিত? কুমিষ, চা, শরবত আর মাংস দিত। তাদের জন্য কখনো দুটো ভেড়ার মাংস দিত, আবার কখনো যদি অতিথির সংখ্যা বেশি হতো তবে একটা ঘটকিও মারা হতো। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশেই অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল তখন তার সন্তানরা তাকে কাজে সাহায্য করত। কিন্তু বড়লোক হওয়ার পর তারা আয়েসি অর্থাৎ আরামপ্রিয় হয়ে উঠল। বড় ছেলে মারামারিতে পড়ে মারা গেল, আর ছোট ছেলে ঝগড়াটে বউ বিয়ে করে তার বাবার আজ্ঞা অমান্য করলে তার বাবা তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিলবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগি। বিতাড়িত পুত্র অনেক দূরের দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। ইলিয়াস তার বিতাড়িত পুত্রকে একটি বাড়ি ও গরু ঘোড়া দিয়ে দিল। ফলে তার কিছুটা সম্পত্তি কমে গেল। এরপরেই ভেড়ার পালের মড়ক লেগে অনেকগুলো ভেড়া মারা গেল। তার পরের বছর দুর্ভিক্ষে খড়ের অভাবে শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা গেল। কিলবিজরা ইলিয়াসের ভালো ঘোড়াগুলোকে চুরি করে নিয়ে গেল। কিলবিজ কি জানো? কিলবিজ হলো রাশিয়ার একটা উপজাতি। এরা দস্যুবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে যেতে লাগলো। পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু, এমনকি শেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করতে সে বাধ্য হলো। ঘোড়ার জিন কি জানো?
ঘোড়ার জিন হলো ঘোড়ার পিঠে উঠে বসার জন্য চামড়ার আসন। তার অবস্থা এমন হলো যে তারা লোকের বাড়িতে থেকে তাদের কাজ করে জীবিকা নির্বাহ করতে লাগলো। লোমের তৈরি কোট, টুপি, জুতো, বুট আর তার স্ত্রী শামসেমাগি ছাড়া ইলিয়াসের কাছে আর কিছুই রইল না। কারণ তার বিতাড়িত পুত্র দূর দেশে চলে গেছে আর মেয়ে মারা গেছে, তাই তাদের সাহায্য করবার মতো আর কেউ থাকলো না। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজে ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের ক্ষেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসেমাগিও ঘোটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। মোহাম্মদ শাহ হলো ইলিয়াসের একজন সহৃদয় প্রতিবেশী। কাজের বিনিময়ে ইলিয়াস এবং তার স্ত্রীকে নিজের বাড়িতে আশ্রয় ও খাবার দেয়। গ্রীষ্মে তার তরমুজ খেতে কাজ করবে আর শীতে গরু ঘোড়া দেখাশোনা করতে হবে ইলিয়াসকে। আর তার স্ত্রী শামসেমাগি ঘোটকির দুধ দুইবে আর কুমিজ বানাবে। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহর লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত দিল। ইলিয়াস একসময় নিজে মনিব ছিল, তাই সব রকম কাজ তারা জানতো এবং সব কাজে তারা পারদর্শী ছিল। তারা অলস ছিল না, তাই তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করত। তাই মোহাম্মদ শাহর এই বুড়ো বুড়িকে রেখে লাভই হয়েছিল। একদিন মোহাম্মদ শাহের বাড়িতে অতিথি এলো। মোহাম্মদ শাহের কথা মতো ইলিয়াস একটা ভেড়ার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের দিল। অতিথিরা খাওয়া শেষ করে চা খেলো, কুমিজ পান করলো। মেঝে কম্বলের উপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিজ পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? বিশেষত্ব এই যে একসময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শোনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। মেঝে কম্বলের উপরে পাতা কুশনে বসে অতিথিরা মোহাম্মদ শাহর সঙ্গে কুমিজ পান করতে করতে গল্প করছিল। এবার কুশন কি? কুশন জানো? কুশন হলো পিঠে দিয়ে বানানোর জন্য ছোট ছোট আরামদায়ক গদি। সেই কুশনে বসে অতিথিরা গল্প করছিল। সেই সময় ইলিয়াসকে দেখিয়ে মোহাম্মদ শাহ বলে, ওই ব্যক্তি একসময় এলাকার ধনী ও অতিথিপরায়ণ ব্যক্তি ছিল। শেষ সময় তার খ্যাতি বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। অথচ আজ তার কিছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘোটকিদের দুধ দোয়। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল, ঘাড় নাড়তে নাড়তে বলল,
সত্যি ভাগ্য যে চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে জিজ্ঞাসা করতে চাই আমি। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিষ পান করবে। এই অংশ থেকে আমরা জানলাম এখন এই ইলিয়াস এবং তার স্ত্রী সর্বহারা হয়ে মমসার বাড়িতে মজুরের কাজ করে। অতিথি সবিষয়ে জানায় ভাগ্যের চাকা কাউকে উপরে তুলে দেয়, আবার কাউকে নিচে নামায়। অতিথিরা ইলিয়াসের সঙ্গে কথা বলতে চাইলে মমসা ইলিয়াস এবং তার স্ত্রীকে কুমিষ পান করার জন্য ডেকে নেয়। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিষ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শামসেমাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি, আর আজ এখানে এই আমাদের 2য় বছর। যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। ইলিয়াস গৃহস্বামী এবং তার অতিথিদের নমস্কার করে দরজার পাশে গিয়ে বসলো, আর তার স্ত্রী পর্দার আড়ালে গৃহকর্ত্রীর পাশে গিয়ে বসলো। ইলিয়াসের কাছে অতিথিরা তার অতীত জীবন এবং বর্তমান অবস্থার কথা ভেবে তাদের কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞাসা করলো। ইলিয়াস তখন জানায় এ বিষয়ে তার স্ত্রী শামসেমাগি সম্পূর্ণ সত্য কথা বলতে পারবে। পর্দার আড়াল থেকে শামসেমাগি বলে, 50 বছরের ধনী জীবন কাটিয়েছি, কখনো সুখের সন্ধান পাইনি, কিন্তু বর্তমানে সর্বহারা ভাড়াটে মজুর হয়েও যে সুখ পেয়েছি, তারপর আর জীবনে কিচ্ছু চাই না। অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন কিসের তোমাদের সুখ হচ্ছে? বলছি, যখন ধনী ছিলাম, বুড়োর আর আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়, তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি, সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা আর গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়ল। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমোবার উপায় কি? মনে দুশ্চিন্তা।
ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো। ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথাচাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া। সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটত। সুখী জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি। তারা যখন ধনী ছিল তখন তাদের এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। মনে কথা বলার কোনো উপায় ছিল না, ঈশ্বরের কাছে প্রার্থনার সময় ছিল না, দুজনাদের নিশ্চিন্তে বসে একটু কথা বলবে সেই অবসর তাদের ছিল না। সবসময় দুশ্চিন্তায় তাদের দিন কাটত। নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল কি না, চোর ঘোড়াগুলোকে চুরি করলো কি না, ভেড়ি ছানাগুলোকে চেপে মেরে ফেললো কি না, এরকম নানা চিন্তায় তারা সবসময় অস্থির হয়ে থাকতো। এমনকি রাতে ঘুমোতে পর্যন্ত পারত না, কারণ সকালে ওই পশুগুলোকে খেতে দিতে হবে সেই চিন্তা ছিল। শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে কি না, নানা ব্যাপার নিয়ে বুড়ো বুড়ি সবসময় মতবিরোধ লেগেই থাকতো। সুখী জীবনের স্বাদ তারা পায়নি। আর এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছাই খাটি। কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। বাড়িতে এলেই খাবার ও কুমিশ পাই। শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসল। এখন বুড়ো বুড়ি দুটো মনের কথা বলার, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় পায়। এতদিনে তারা প্রকৃত সুখ খুঁজে পেয়েছে। কথা শুনে অতিথিরা হেসে উঠল। ইলিয়াস বলল, এটাই জীবনের সার সত্য। সম্পত্তির মোহে অন্ধ ছিল বলে তারা সম্পত্তি হারিয়ে যখন গেছিল তখন খুব কেঁদেছিল, কিন্তু ঈশ্বর তাদের প্রকৃত সত্য ও সুখের হদিশ দিয়েছেন। কথা শুনে মোল্লা সাহেব বললেন, ইলিয়াসের সব কথাই সত্য, এইসব পবিত্র গ্রন্থে লেখা আছে। এই কথা শুনে অতিথিরা তখন ভাবতে বসল। যে কোনো সাহিত্য কর্মের ক্ষেত্রেই নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নামের মধ্যে দিয়েই সাহিত্যের অন্তর্নিহিত অর্থ স্পষ্ট হয়ে ওঠে আমাদের সামনে। লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পটি চরিত্রকেন্দ্রিক। ইলিয়াস চরিত্রটিকে কেন্দ্র করে কাহিনী বিস্তার লাভ করেছে। 35 বছর কঠোর পরিশ্রম করে ধনী হয়ে ওঠে ইলিয়াস। তার অতিথিদের আন্তরিকতার সঙ্গে আতিথেয়তা করত। ভাগ্যের নির্মম পরিহাসে তারা সর্বশান্ত হয়ে প্রতিবেশী মোহাম্মদ শাহের বাড়িতে থেকে মজুরের কাজ করে। 50 বছর ধনী বিলাসবহুল জীবন কাটিয়েও তারা সুখ পায়নি। এখন তারা সুখের সন্ধান পেয়েছে। তারা সম্পত্তির মোহে অন্ধ ছিল, তাই সম্পত্তি হারিয়ে তারা কেঁদেছিল। মজুরের কাজ করার পর তারা ঈশ্বরের যে দেখানো পথ, সেই পথে তারা চলেছে এবং তারা প্রকৃত সত্যের সন্ধান পেয়েছে। তাই সব দিক থেকে বলা যায় যে ইলিয়াস চরিত্রটি হলো এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। তাই কেন্দ্রীয় চরিত্র হিসেবে এই গল্পের নাম যে ইলিয়াস রাখা হয়েছে, এই নামটি সার্থক হয়েছে বলা যায়।